তাহলে হাসিনা যে কার্ডটা খেলেছেন এটা ভীষণ ঝুঁকিপূর্ণ একটা কার্ড। তো এই কার্ডটা উনি কি না বুঝে খেলেছেন? মোটেও না। হুম, কারণ হলো যে 2024-এ যখন ওনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো, আমরা ইংরেজিতে যেটা বলি ফোর্সড ইনটু এক্সাইল, মানে উনি তো আর পালিয়ে যান নাই, একদমই ফোর্স। একদমই। যে শেখ হাসিনা অর্থনৈতিক ভাবে সফল ছিলেন এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই মানে নেই। আমার আমার মতো মানুষ, আমরা যারা মধ্যবিত্ত, আমরা তো সেই উন্নয়নের বা সাফল্যের ফল সরাসরি না হলেও অন্যভাবে ভোগ করছিলাম। ইউনূসের সময় 50 থেকে 50 লক্ষ লোক আহ, আহ, বেকার হয়ে গেছেন, এবং এই বিএনপির মাত্র 5 মাসে 18 লাখের বেশি লোক কর্মহীন মানে বেকার হয়েছেন। কেন? কারখানা তো প্রতিদিন বন্ধ হচ্ছে। যে এই যে ক্রমবর্ধিষ্ণু দারিদ্র, বেকারত্ব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নাই বললেই চলে। মানে এই যে মব সন্ত্রাস, এগুলো তো এখনো চলছে, সবখানে চলছে, সবকিছু চলছে। এই পরিস্থিতি চললে বাংলাদেশে রাজনৈতিক দলের দরকার নাই। বাংলাদেশের ভেতরে যারা ভুক্তভোগী মানুষ, তারা প্রথমত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, দ্বিতীয়ত সেই আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেপে যাবে, যুদ্ধ ঘোষণা করবে, বিদ্রোহ করে বসবে। মার্কিন অ্যাম্বাসেডার এখন বাংলাদেশের লর্ড ক্লাইভ হয়ে গেছে, বা মানে আমি বলতে চাচ্ছি মানুষ রাস্তায় নেমে আসছে। আর মানুষ যদি রাস্তায় নেমে চলে আসে, ওইটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি না, মানুষ, বাঙালি, ভুক্তভোগী। তখন বাংলাদেশ আর্মি বলুন, পুলিশ বলুন, যাই বলুন, কেউ এই লোকের উপর অস্ত্র ধরবে না। কাজে বাংলাদেশকে এখন, আমি যদি এই কথাটা বলি খুব পক্ষপাত মূলক হয়ে যাবে হয়তো, অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু সত্যি কথা, বাংলাদেশকে বাঁচাবে বাংলাদেশের মানুষ, বাঙালিরা। আর বাংলাদেশকে বাঁচাবে যারা 71-এ আমাদেরকে বাঁচিয়েছিল, এবং শেখ হাসিনার 15 বছরে যাদের কারণে আমাদের অর্থনীতি উন্নত হয়ে গিয়েছিল। নমস্কার, আমি প্রতিম বোস। আমার সঙ্গে আছেন সালাহ সোহেব চৌধুরী, বাংলাদেশের ব্লিটজ পত্রিকার সম্পাদক। ধন্যবাদ স্যার আসার জন্য। নমস্কার। নমস্কার। হাসিনা বলেছেন দেশে ফিরবেন। এখন আমাকে তো আজকেও একজন ইন্টারভিউ করেছিল। তো বাংলাদেশে আমি তো এখান থেকে নানান কিছু দেখছি, বাংলাদেশের ফিলটা কেমন এটার পর? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যে ইন্টারভিউটা সেটা আমিও দেখেছি, এবং আপনি সেখানে যা বলেছেন এটাই বাস্তবতা। তার সাথে আমি একটা জিনিস যোগ করতে চাইছি, যে শেখ হাসিনা বাংলাদেশে তো এর আগে দুবার প্রত্যাবর্তন করেছেন, একবার 81 সালে, আরেকবার এই 1/11-এর 1/11-র পর। তো এবার উনি যে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন, ওনার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেটা 50 বছরের বেশি সময়ের যে ক্যারিয়ারটা, সেই রাজনৈতিক ক্যারিয়ারে উনি একটা একটু আহ, দুর্ধর্ষ এবং ঝুঁকিপূর্ণ একটা কার্ড খেলেছেন। উম, হাই স্টেক্স কারণ গেম, যেটাকে ইংরেজিতে বলা হয়, হাই স্টেক্স গেম। একদম হাই স্টেক গ্যাম্বল। কেন? কারণ আমরা খারাপ লাগে বলি, ধরুন শেখ হাসিনা বাংলাদেশে আসলেন এবং ওনাকে জেলে দিয়ে দিল। তো ওনাকে জেলে দেওয়ার পর ওনাকে ফাঁসিও দিয়ে দিল। হ্যাঁ, ফাঁসির তো আছেই। আর আপনাদের তো ওই কি নাম ওনার, ওই যে স্পেশাল আইসিটির যিনি আছেন, তিনি তো আমি প্রসিকিউটর, চিফ আম- আ- প্রসিকিউটর। আমিনুল ইসলাম, আর আগের জন হলো হ্যাঁ, তাজুল তিনি ইসলাম। বলেছেন যে ওর যে অ্যাপিল পিরিয়ড ছিল সেই 30 দিনে সেটা পেরিয়ে গেছে, সুতরাং এখন ফাঁসির আদেশ কার্যকর করতে হ্যাঁ। হবে। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তো যে প্রত্যাশাটা আছে যে ওনার সাথে ওনার হাজার হাজার বা লাখ লাখ লোক গিয়ে আত্মসমর্পণ করবে, এটা যদি না হয়, ধরুন বাংলাদেশটাই একটা কারফিউ নগরী দেশে পরিণত হলো, যেখানে কাউকে রাস্তায় দাঁড়াতে দিল না, তাহলেই কিন্তু প্রথম প্রহরে আওয়ামী লীগের লোকদের মনোবল ভেঙে যাবে। আর যদি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।
অন্ততপক্ষে যদি আমি এইভাবে বলি, অস্তিত্ব বিপন্ন না হলেও বহু যুগের জন্য আওয়ামী লীগের আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে হাসিনা যে কার্ডটা খেলেছেন, এটা ভীষণ ঝুঁকিপূর্ণ একটা কার্ড। তো এই কার্ডটা উনি কি না বুঝে খেলেছেন? মোটেও না। কারণ হলো যে 2024-এ যখন ওনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো, আমরা ইংরেজিতে যেটা বলি ফোর্সড ইনটু এক্সাইল, মানে উনি তো আর পালিয়ে যান নাই, একদমই ফোর্স একদমই একদমই ইনফ্যাক্ট আমার ফোর্সড আমার ইনটু সেটা এক্সাইল। বলতেও ভুল হয়েছিল যে মনে ছিল না আর আহ, সেটা যে এটা তো পালিয়ে তো আসেইনি, না না, মিলিটারি ফোর্সড দিয়ে এক্সাইল, গেছে। ফোর্সড এক্সাইল, মানে হ্যাঁ, জোরপূর্বক ওনাকে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হলো এবং সেটাই এখান উনি থেকে। কিন্তু বলছেন ওই ইন্টারভিউগুলোর মধ্যে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এখন যে শেখ হাসিনা যে পাঠিয়ে দেওয়া হলো, তারপরে যে 2024 থেকে আজ পর্যন্ত যে তাণ্ডব গুলো চলছে বাংলাদেশে, সেটা মার্কিন ডিপ স্টেট এবং তাদের সহযোগীদের ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই হোক। তো আপনার সাক্ষাৎকারটা তো আপনি একটা কথা উল্লেখ করেছেন খুব গুরুত্বপূর্ণ, যে শেখ হাসিনা অর্থনৈতিক ভাবে সফল ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই মানে নেই। আমার মতো মানুষ, আমরা যারা মধ্যবিত্ত, আমরা তো সেই উন্নয়নের বা সাফল্যের ফল সরাসরি না হলেও অন্যভাবে ভোগ করছিলাম। বা বাংলাদেশের এই যে শ্রমজীবী মানুষদের জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাচ্ছিল। অবশ্যই। সেই জায়গা থেকে বাংলাদেশ যে একটা ধাক্কা খেয়ে গেছে, যেখানে বাংলাদেশে যে 2023 সালেও, মানে কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশে যেখানে, মানে আমি নিজে দেখেছি বস্তিতে যারা থাকে তারাও কম দামি কিন্তু পিৎজা কিনে খেত, পিৎজা বা বার্গার। এখন তো তারা দিনে যে 3 বেলা খাবার, মৌলিক খাবারটা এটাই পায় না। তার মানে মানুষ তো অভাবে পড়ে গেছে। ইউনূসের সময় 50 থেকে 50 লক্ষ লোক আহ, আহ, বেকার হয়ে গেছেন। এবং এই বিএনপির মাত্র 5 মাসে 18 লাখের বেশি লোক কর্মহীন, মানে বেকার হয়েছেন। কেন? কারখানা তো প্রতিদিন বন্ধ হচ্ছে। এখন বিএনপি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী মাস থেকে বাংলাদেশের শীর্ষ যে ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোর বিরুদ্ধে মামলা করবে। তো যদি শীর্ষ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করে, পরের জন্য করুক আর যে কোনো কারণে করুক, তাহলে কি হবে? আমাদের ইকোনমির তো অলরেডি ভেঙেই গেছে, ভঙ্গুর হয়ে গেছে, ভগ্নদশা। কিন্তু এটা কমপ্লিটলি একদম ডাস্ট হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেটা আর কখনো দাঁড়াতে পারবে না বাংলাদেশ। এখন এই পরিস্থিতিটা কিন্তু যারা মার্কিন ডিপস্টেট যারা বাংলাদেশে এসছিল, তারা তো আসলে লাভের জন্য আসছে, তারা তো বাংলাদেশের লাভের জন্য আসে নাই। তারা আমাদেরকে লুটতে আসছে, লুট করতে আসছে। তো ওরা একটা জিনিস অনুমান আন্দাজ করতে শুরু করেছে, যে এই যে ক্রমবর্ধিষ্ণু দারিদ্র, বেকারত্ব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নাই বললেই চলে, মানে এই যে মব সন্ত্রাস, এগুলো তো এখনো চলছে, সবখানে চলছে, সবকিছু চলছে। এই পরিস্থিতি চললে বাংলাদেশে রাজনৈতিক দলের দরকার নাই। বাংলাদেশের ভেতরে যারা ভুক্তভোগী মানুষ, তারা প্রথমত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, দ্বিতীয়ত সেই আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেপে যাবে, যুদ্ধ ঘোষণা করবে, বিদ্রোহ করে বসবে। তখন বাংলাদেশে, ঢাকা শহরে আমেরিকান এম্বাসিটাও থাকতে পারবে না, ঠিক ইরানে যেমন হয়েছিল এই বিপ্লব পরবর্তী সময়ে। সেই জন্য আমার মনে হচ্ছে আমেরিকা এখন একটা চেক এন্ড একটা ব্যালেন্স করতে চাচ্ছে সিচুয়েশন। তারা যে এক্সট্রিম সিচুয়েশন করে দিয়েছিল, তারা বুঝেছে যে এটা ফেল করেছে। এটা যদি এখন সংশোধন না করা হয়, তাহলে ভিয়েতনাম থেকে যেমন পালাতে হয়েছিল যুদ্ধের পর, বাংলাদেশে দূতাবাস তুলেও নিয়ে যেতে হবে। এবং অনেক বহু যুগ বাংলাদেশে আমেরিকার নামও উচ্চারণ করা যাবে না। এটা আপনি যে সেজন্য বলছেন এটার কি উল্টোটাই তো দেখা যাচ্ছে, যে আমেরিকান, এখন আমেরিকান অ্যাম্বাসাডার তো বাংলাদেশের রীতিমতো প্রেসিডেন্টেরও উপরে কেউ একজন ব্যক্তি, না না, এতটাই ওইটা তো বড়। মার্কিন অ্যাম্বাসেডার এখন বাংলাদেশের লর্ড ক্লাইভ হয়ে গেছে, বা এটাই তো হ্যাঁ, বলতে চাচ্ছেন, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু ওটা তো এবং আপনি তার দেখছেন। সঙ্গে দাঁড়িয়ে পার্লামেন্টে যেটা হলো সেটাতে জামাতের আমির ছিলেন,
আরো অনেক কিছু, মানে এখন একটা তো তাকে না, নিয়েই হইচই। ওরা কারা? ওরা হলো মার্কিন ডিপ স্টেটের যে রেজিম চেঞ্জের বেনিফিশিয়ারি। সেটা আমি বলছি আমার মতো সাধারণ মানুষ। আপনার 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে ওরা কয়জন? সবগুলোকে যদি একসঙ্গে যোগ করেন 1 লাখ না। কিন্তু তাদের আমি মানছি আপনার কথা, মানুষের দুঃখ, কিন্তু দেখুন, মানুষের ভয়েসকে একটা রূপ দিতে, সেটার জন্য পলিটিক্যাল লিডারশিপ লাগে, বা কোনো ধরনের একটা লিডারশিপ লাগে, কেমন? তো সেটা কোথায় আছে? দেখুন, মানুষের দারিদ্র যখন বেড়ে যাচ্ছে, ক্ষুধা বাড়ছে, ক্ষুধার্ত মানুষের কিন্তু নেতৃত্বের প্রয়োজন হয় না। ক্ষুধার্ত মানুষ নিজেরাই নেতা হয়ে দাঁড়ায়। এটাই হলো বাস্তবতা। বাংলাদেশে আজকে যে পরিস্থিতি আপনি দেখছেন, এটা যদি আর 3 মাস চলে, কোনো শেখ হাসিনার প্রয়োজন হবে না, কোনো তারেক রহমানের প্রয়োজন হবে না। বাংলাদেশের মানুষ, মানে আমার যদি 3 বেলা খাবার না জোটে, তো আমি তো তাকিয়ে থাকবো না একজন নেতার দিকে, আমি তখন নেতৃত্ব দিব। মানে আমি বলতে চাচ্ছি, মানুষ রাস্তায় নেমে আসছে। আর মানুষ যদি রাস্তায় নেমে চলে আসে, ওইটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি না, মানুষ, বাঙালি, ভুক্তভোগী। তখন বাংলাদেশ আর্মি বলুন, পুলিশ বলুন, যাই বলুন, কেউ এই লোকের উপর অস্ত্র ধরবে না, সাহস করবে না। তাহলে ওদেরই অস্তিত্ব থাকবে না। বাংলাদেশকে এখন ইকোনমিক্যালি বাঁচাবে কে, আমেরিকা না চীন? বাংলাদেশকে ইকোনমিক্যালি তো চীনও বাঁচাবে না, আমেরিকাও বাঁচাবে না। বিকজ চীন তো কোনো দেশকেই বাঁচায় না। চীন তার ডেথ ট্র্যাপে, মানে ঋণের ফাঁদের মধ্যে ঢুকিয়ে দেয়। এবং আর বাংলাদেশের আমেরিকা যা অবস্থা, বাংলাদেশের এখন আর টাকা ধার দেওয়ার অবস্থাও থাকবে নেই। নাই। কাজে বাংলাদেশকে এখন, আমি যদি কথাটা বলি, খুব পক্ষপাত মূলক হয়ে যাবে হয়তো, অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু সত্যি কথা, বাংলাদেশকে বাঁচাবে বাংলাদেশের মানুষ, বাঙালিরা। আর বাংলাদেশকে বাঁচাবে যারা 71-এ আমাদেরকে বাঁচিয়েছিল, এবং শেখ হাসিনার 15 বছরে যাদের কারণে আমাদের অর্থনীতি উন্নত হয়ে গিয়েছিল, এবং সেটা ভারত। কারণ কি, একটি মানুষ আসলে এখানে একটা বাজে নেগেটিভ আছে, ভুল নেগেটিভ, যেটা দেওয়া হয় যে ভারত বাংলাদেশের ক্ষতি চায়। ভারত বাংলাদেশের ক্ষতি চায় না। ভারত চায় ভারত চায় একটি সমৃদ্ধ বাংলাদেশ। কারণ ভারত কেউ জানে, কি এক্স্যাক্টলি, কেউ কি চায় যে তার এই যে চেয়ারের উপর আমি হাতটা রাখছি যে না না, জায়গাটায়? কেউ কি চায় যে তার প্রতিবেশী ডাকাত হোক বা চোর হোক? ভারত চায় অবশ্যই, বাংলাদেশ ভারত চায় অবশ্যই। বাংলাদেশ সমৃদ্ধ হোক। ভারত চায় বাংলাদেশের মানুষ আমাদের সুখে পাশে থাকুক। আরেকটা আফগানিস্তান হলে আমাদের কি লাভ? ভারত চায় বাংলাদেশের মানুষ সুখে থাকুক, এবং এই সুখে রাখার জন্য ভারতের কিছু স্বার্থ নষ্ট করে হলো বাংলাদেশের পারপাস সার্ভ করবে। কাজে বাংলাদেশের এই বিপদ থেকে উদ্ধার ভারতেই করবে। কারণ তো সেটা আপনার আমেরিকা, সরকার তো চায় না। না, আমি তো আপনাকে বলেই দিয়েছি যে এখন তো আর জিনিসটা কিন্তু অনেক আপনাকে, বেশি। হ্যাঁ, আপনাকে আমি ব্যাক করিয়ে আনি হাসিনার কথায়। হাসিনা বলেছেন ফিরবে, এই যে আপনি এতগুলো কথা বললেন, এর মাঝে হাসিনা কোথায় আসছেন, কিভাবে আসছেন? আমি আমি বলতে চাইছি, আমি কিন্তু ওই জায়গাটাতেই যেতাম। যে শেখ হাসিনা, আমি শুরুতে বলেছি, 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। শেখ হাসিনা ঠিক বুঝে গেছেন যে বাংলাদেশের মানুষের সামনে কত বড় একটা ক্রাইসিস চলে আসছে। মানে উনি একটা তো মুহূর্তটা বুঝে নিয়েছেন যে এই মুহূর্তে এবার। মোমেন্টাম, যেটা আমরা ইংরেজিতে বলি, যে সাম্রাজ্যবাদীরা আঁকড়ে বসেছে বাংলাদেশে। আর একটা চাইনিজ এবং খুব শোষক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথা বলেছেন, যে আমি গেলে তো ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতি হবে, যেন, মানে এগুলো অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন সব। হ্যাঁ, উনি অনেক কিছু খুব ইন্ডিকেটিভ ভাবে বলেছেন, যেটা বোঝার জন্য আসলে হয়তো সাদা চোখে বোঝা যাবে না। কিন্তু আমার কেন যেন মনে হয়েছে ওনার বক্তব্যের মধ্যে যে দৃঢ়তা এবং স্পষ্টতা ছিল, কোন অস্পষ্টতা নাই। মনে হয়েছে যে উনি তো এবং ওয়ান ওনার অফ সাথে ইন্টারভিউ না, উনি আরো দিচ্ছেন, আমি তো শুনতে পেলাম দিবেন, আরো দু এবং তিনটে বেরোবে। জি, এবং ভিডিও ইন্টারভিউ দেবেন শুনেছি। আমার কেন যেন মনে হচ্ছে, আই মে বি রং, যে শেখ হাসিনার কাছে ইতিমধ্যেই যারা 6 মাস আগেও শেখ হাসিনাকে অ্যাভয়েড করতো, কারা আপনি বুঝতে পারছেন কাদের কথা বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র, শেখ হাসিনার করা তারা নাড়তে শুরু করে। তার একটা ইঙ্গিত আমি দিব, যে বাংলাদেশে যে ভারতের হাই কমিশনার বা রাষ্ট্রদূত আসলেন, শ্রী দীনেশ ত্রিবেদী, উনি তো ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে।
কিন্তু উনি আসার আগে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার সার্জিও গোর সে দীনেশ ত্রিবেদী সাহেবের সঙ্গে দেখা করলো, এবং দীনেশ ত্রিবেদী সাহেবের সঙ্গে তার যে ছবিটা টুইট করে সেখানে সে লিখলো দক্ষিণ এশিয়ার যে দায়িত্বপ্রাপ্ত হিসাবে সে দীনেশ ত্রিবেদী সাহেবের সাথে মিলে বাংলাদেশে কাজ করতে চায়। মানে এবার মানে ভারত, মানে এই যে বাংলাদেশে যারা সকাল থেকে উঠে ভারত ভারত করে, তাদের কাছে এটা কিভাবে গেছে আমি জানি না, কিন্তু ভারতে থাকা মার্কিন রাষ্ট্রদূত, সে ভারতের যে রাষ্ট্রদূত যাচ্ছে বাংলাদেশে তাকে কনগ্রাচুলেট করছে। কংগ্রেচুলেট খালি না, এবং ঘোষণাও দিচ্ছে যে একসঙ্গে কাজ করবে। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও হয় না। কেন দিচ্ছে? বিকজ এখন ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের করা নাড়ছে না। এবার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা বাংলায় যাকে বলি আগ বাড়িয়ে, ভারতের সঙ্গে সহযোগিতা চাইছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে ভারত ছাড়া বাংলাদেশে তাদের যে সামান্যতম স্বার্থ সেটা সিদ্ধি হবে না। আর দ্বিতীয় যে সমস্যাটা আমেরিকার জন্য তৈরি হতে যাচ্ছে এই নভেম্বরে, যে মধ্যবর্তী নির্বাচনটা হবে আমেরিকাতে, আমার মনে হচ্ছে সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির একটা খুব ভরাডুবি হবে না, বাট খুব খারাপ রেজাল্ট আসবে, যার ফলশ্রুতিতে কংগ্রেস এবং সিনেটে তারা অনেক আসন হারিয়ে ফেলবে। মানে যে মেজরিটি হারাবে, হারালে ট্রাম্প একদম আপনার তলোয়ারের উপর হাঁটতে শুরু করবে, যখন তখন ইমপিচড হয়ে যেতে পারে। তো এই সমস্ত কারণ ও তো আমরা ভারতবাসীকে, আমরা আমরা আমেরিকাতে কি হবে সেটা পরের কথা, পরে ওদের যখন হয়, যদি হয় কি হয় সে আমরা আলোচনা করব। না আমি বলতে চাচ্ছি অনেকগুলো কিন্তু কারণ মিলিয়ে আপনি এখন। আমাকে একটা কথার উত্তর দিন। হাসিনা যদি আজকে উপস্থিত হন, আজকে বা 3 মাস বাদে, 3 মাস বাদেই আমরা ধরি, উনি তো বলেছেন ডিসেম্বরে, আপনি বলছেন তিন অক্টোবর। মাসের মধ্যে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে। খানিকটা বাস্তবতা আছে, কারণ যেমন ইরান যুদ্ধটা আমরা ভাবছিলাম থেমে গেল, না, তারপরে আবার শুরু হয়েছে। তেলের দাম আজকে বাড়ছে, কালকে কমছে, এই চলছে। এবং আজকেই আমি একজন এক্সপার্টের সঙ্গে কথা বলছিলাম, উনি বললেন যে এই যুদ্ধ এসকালেট হয়ে যাওয়ার চান্স 7 আউট অফ 10। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম যে অন স্কেল অফ 10 কত দেবেন, উনি বললেন 7 আউট অফ 10 এসকালেট হয়ে যাবে। তো যাই ঘটুক, মোদ্দা কথা হচ্ছে যে আহ, অবস্থা ভালো নয় বিশ্ব অর্থনীতির, এবং আমরাও এফেক্টেড। তো তো আমরা যা এফেক্টেড হব, বাংলাদেশ আরো বেশি এফেক্টেড হবে, সিম্পল। অফকোর্স, অফকোর্স। কিন্তু এই দেখুন, আপনার, সুতরাং আপনার বক্তব্যগুলো এই অবধি ঠিক আছে। এবার হাসিনা উপস্থিত হলেন, কেমন দেখুন শেখ হাসিনা যে বাংলাদেশে কি এই চাইবে, বিএনপিও চাইবে, জামাতও চাইবে এলিমিনেট করে দাও, সব মিটে গেল কম্পিটিশন সারা জীবনের জন্য, কিন্তু পারবে, সাহস করবে? দেখুন বাংলাদেশে কিন্তু একটা কালচার চলছে যেটা কেউ বলছে না। আপনি সকালে সাক্ষাৎকারটাতে বলেছেন যে লাখ লাখ আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে, কিন্তু বর্তমানে তো সমস্যাটা হলো যে মামলা তো লাগে না। আওয়ামী লীগ হলে ধরে মামলা দিচ্ছে, এজ ইফ আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন, মানে একটা জঙ্গি সংগঠন। তাহলে শেখ হাসিনা যখন আসবেন, মানে বাংলাদেশে 5 কোটি 6 কোটি 7 কোটি যত কোটি হোক আওয়ামী লীগ আছে, সবাই তো ইজ আন্ডার দ্য রিস্ক অফ বিং সেন্ট ইনটু প্রিজন। তাদেরকে তো এখনো তো তাদেরকে উন্মুক্ত ভাবে মুভমেন্ট করতে দেওয়া যাচ্ছে না। তো শেখ হাসিনা যখন আত্মসমর্পণ করতে যাবেন, ধরুন যাবেন, তো কমপক্ষে 1.5 কোটি লোক যাবে যাদের মধ্যে কয়েক লাখের বিরুদ্ধে মামলা আছে, বাকিদের বিরুদ্ধে মামলা নেই। তো আদালতে তো আপনি আওয়ামী লীগ ধরে দিচ্ছেন, এই যে প্রতিদিনই তো দিচ্ছেন, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দিচ্ছেন না, দিচ্ছেন তো রাস্তা থেকে ধরে ধরে। তো 1.5 কোটি লোক যাবে সারেন্ডার করতে। এখন পৃথিবীর কোন জেলখানা আছে যেখানে 1.5 কোটি লোককে আপনি স্থান দিবেন? আর দেড় নয় আপনার বিএনপি, তার না দেড় হলে কোটি কেন, বিএনপি। দেড় লাখ গেলেই আপনার প্রবলেম হয়ে যাবে। না আমি বলতে চাচ্ছি 1.5 কোটি, মানে 1.5 লাখ তো হবেই না, 1.5 কোটি লোক। তাহলে কি করতে হবে? বিএনপি সরকারকে নাকে খত দিয়ে ঘোষণা করতে হবে যে আওয়ামী লীগ মানেই ধরা যাবে না, আওয়ামী লীগ মানেই মামলা দেওয়া যাবে না। এতদিন যে বলছিল আওয়ামী লীগ ধরো জেলে দাও, এখনো বলছে, তখন তো উল্টো হয়ে যাবে। আসলে বিএনপি বলুন, জামাত বলুন, এনসিপি বলুন, বা অন্য আরো যারা আছে, এরা কেউ আন্দাজ করতে পারছে না যে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসছে, ফাঁসি তো বহুদূর, ওসব কিছু হবে না। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখার পর
আজকে যে মানুষকে বলা হচ্ছে হাসিনা তো আসবেন না, উনি মিথ্যাচার করছেন, উনি স্টানবাজি করছেন বলা হচ্ছে, হ্যাঁ, অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু যিনি যখন ধরুন দিল্লি থেকে উনি বিমানে উঠে গেলেন, তো দিল্লি থেকে বিমানে উঠে গেলে এই ঢাকা বিমানবন্দরে আসার আগেই সারা বাংলাদেশে ঢাকা শহরে যে জনস্রোত, সমুদ্র শুরু হয়ে যাবে গোপালগঞ্জ জেলা থেকে শুরু করে এদিকে রাজবাড়ী বাংলাদেশে, মানে একটা জন জনগণের একটা বন্যা শুরু হয়ে যাবে। ওই বন্যায় তো কে কোথায় চলে যাবে। আমার তো মনে হয় শেখ হাসিনা বাংলাদেশে এসে পা রাখবেন, এরপরে পুরো দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে। এবং সেই দৃশ্যপটকে নিয়ন্ত্রণ করতে হলে তখন সামরিক বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে এগিয়ে আসতে হবে। সেটা ওই 2024-এর সশস্ত্র বাহিনী না, এবার তাকে এগিয়ে আসতে হবে শেখ হাসিনার নির্দেশে পরিস্থিতি সামাল দিয়ে এই সমস্ত জিনিস বাতিল করে দিয়ে পুরো গল্প, পুরো নাটক, পুরো উপন্যাস সব পরিবর্তন হয়ে যাবে শেখ হাসিনা বিমানে ওঠার পর আমাদের থেকে। ওই যে সিরিয়াল গুলোতে অনেক সময় এরকম হঠাৎ যেতে যেতে একটা লোক হয়তো আর ডেট পাওয়া যাবে না, সে দুম করে মেরে ফেলে তাকে। না মানে আমি আপনার অনুমতি নিয়ে একটা উদাহরণ দিব, সেটা মেলে না উদাহরণটা তাও, যে যখন 1979 সালে, মানে ওই প্রেক্ষাপটটা ভিন্ন ছিল তা বলছি, যে যখন আয়াতুল্লাহ খোমেনির বিমানটা ফ্রান্স থেকে এসে তেহরানে নামলো, লক্ষ লক্ষ লোক বিমানবন্দরে বিমানটাকে চুমু দিচ্ছে, তো সেই জনসমুদ্র তো আর থামে নাই। খোমেনি তো না, বলে এটা হওয়ার আসছিলেন খুবই খুবই সম্ভাবনা আছে। এটাই হবে, এটা হওয়ার না এটাই হবে। এই এই কাজেই মুহূর্তে হাসিনার আমার মনে হয়, সমান্তরাল কোনো নেতা জি, কিন্তু নেই বাংলাদেশে। এবং আমার মনে হয় আমি অনেক অবাক হব না, এই বিএনপি সরকার এবার ভারতকে অনুরোধ করবে গোপনে এবং প্রকাশ্যে যে আপনার শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন না। এবং তারাই দিল্লি যাবে ছুটে শেখ হাসিনার সঙ্গে বসতে, আলোচনায়। কারণ একটাই বললাম, যে শেখ হাসিনা ওনার রাজনৈতিক জীবনের চূড়ান্ত কার্ডটা খেলেছেন। এই কার্ড যদি উনি ফেল করেন, ওনার রাজনৈতিক অস্তিত্ব না, সবকিছু শেষ। এটা না বুঝে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, এটা আমি কখনো বিশ্বাস করি না। শেখ হাসিনা বুঝে শুনে এবং টাইমিংটা ঠিক করে বলেছেন, এবং উনি বলেছেন অ্যারাউন্ড ডিসেম্বর উনি আসবেন, মানে ডিসেম্বরের মধ্যে। সেটা অক্টোবর হতে পারে, নভেম্বর হতে পারে, উনি জানেন যে এর বেশি সময় নাই। হাইপোথেটিক্যালি ধরুন ভাই, যে এটা তো জুলাই মাস, মাঝামাঝি সময় চলে আসছে, তো ডিসেম্বর হলেও তার 5 মাস নাই। তো ইউনূসের যে সাথের লোকজন যারা লাফাচ্ছে, ওরা কিন্তু জানে শেখ হাসিনা এখানে পা রাখলে কি হবে। আর ওদের তো ভারতে জায়গা হবে না, ভারত ওদেরকে জায়গা দিবে না। তো তাদের তো যাওয়ার জায়গা দুটো হবে, একটা বঙ্গোপসাগর আর একটা পাকিস্তান। আমেরিকাও দিবে না, আমেরিকা তো ভিসাই দেয় না। আপনি নিশ্চিত থাকুন শেখ হাসিনা আসছেন, এটা ওনার, এটা কোনো গল্প না, এটা উনি স্টানবাজি করছেন না। আর যদি করেন তাহলে ওনার রাজনৈতিক জীবন শেষ। এটা কি শেখ হাসিনা করবেন? করবেন না। উনি আসছেন। এবং আমি বলছি যে এখনই আপনি দেখছেন যে বাংলাদেশে কালকে থেকে, এই পরশু থেকে যে নানান রকম বক্তব্য আসছে, সব নার্ভাস বক্তব্য আসছে না। আসিফ নজরুল একটা দিচ্ছে, বোঝাই যাচ্ছে সে নার্ভাস। মানে এরা হয়তো রাতে ঘুমাতেও পারছে না, এখন ঘুমালেও শেখ হাসিনা চলে আসছে, স্বপ্ন দেখছে। কাজেই এখন যেটা হবে, ক্রমশ এরা নার্ভাস হবে। আগে বলতো শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনাকে ফেরত দাও, এখন তো শেখ হাসিনা আসতে চাচ্ছে। এবার কি করবে? আমি বললাম যে এরাই এখন ভারতকে করজোরে বলবে যে শেখ হাসিনাকে দিয়েন না, আমরা আসছি ভারতে, কি করতে হবে বলেন, কি চুক্তি করতে হবে। তবে আমি, একটাই আমার খারাপ লাগছে যে মানে বাংলাদেশে তো, পলিটিক্যাল একটা হট পটাটো আর হ্যাঁ কি। তবে আমার একটা জিনিস খারাপ লাগছে, খারাপ লাগছে না ঠিক, আমার কাছে ভালো লাগছে না, যে বাংলাদেশে ঠিক মিশরের যে প্লেবুকটা ছিল সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে, এবং একজন আব্দুল ফাতাহ আল সিসি ক্ষমতায় আসবেন। হ্যাঁ, এটা আপনি ব্যক্তিগত আলাপচারিতাতেও বলেছেন যে আপনার এটা মনে হয়। আমারও কিছু ক্ষেত্রে আপনার বক্তব্যের সঙ্গে কোথাও মানে অন থিওরিটিক্যালি তার একটা যৌক্তিকতা আছে। আহ, মানে হাসিনা ফিরলেও হাসিনা গদিতে বসবেন না ধরনের একটা ব্যাপার।
হওয়ার আছে। শেখ হাসিনাকে মানে একটা ঘরোয়া রাজনীতিতে রেখে একটা একটা স্পেস নেবে তারা, একটা একটা নির্বাচন তাড়াতাড়ি হবে না, বা শেখ হাসিনা ফিরবেন, এতে আমার কোনো সামান্যতম সন্দেহ নাই। অনেক ধন্যবাদ দাদা আসার জন্যে।